নমস্কার এবং শুভ সন্ধ্যা। বাংলা কাহিনী কথা চ্যানেলে আমাদের প্রত্যেক প্রিয় সুধী শীতকাতুরের শ্রোতা বন্ধুদের আন্তরিক সুস্বাগতম। আজকে আমরা মফস্বল অঞ্চলের একটি অলৌকিক গল্প নিয়ে উপস্থিত হয়েছি। আশা রাখছি গল্পটি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। তাহলে আর দেরি কেন, আসুন আমার সাথে অজানা জগতে। গুণধর বলল, একটা কথা বলি দাদা বাবু, বাদুর কি রাত বেরেতে কখনো বাদুর বলবেন না, বলবেন রাত পাখি। অবাক হয়ে বললাম, কেন বলো তো গুণধর? গুণধর হাসল, এ তো সোজা কথা দাদা বাবু, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বললে রেগে যায়। সাপকে কেউ কি সাপ বলে? বলে পোকা। বাঘকে বলে বড় মিয়া। ভূত প্রেতের নাম ধরে কি কেউ ডাকে? বলে তেনারা ওনারা। বাদুর বড় বলে জিদ দাদা বাবু, কখনো রাত বিরেতে ওনাম মুখে আনবেন না। আহা, বাদুর অমঙ্গলে কেন? প্রথম কথা হলো বাদুরের সৃষ্টি ছাড়া ব্যাপার। সবাই পা নিচে আর মাথা উপরে করে দাঁড়ায়। বাদুর দাঁড়ানো তো দূরের কথা, পা উপরে মাথা নিচে করে উল্টো হয়ে চলে। দ্বিতীয় কথা হলো বাদুর উড়তে পারে, কিন্তু দেখুন, যারা ওড়ে তারা ডিম থেকে জন্মায়, অথচ বাদুর ডিম থেকে জন্মায় না। তার চেয়ে বড় কথা, বাদুর মায়ের স্তন থেকে দুধ খেয়ে বড় হয়। এসব সৃষ্টি ছাড়া কাণ্ড না দাদাবাবু। কথা হচ্ছিল বাদুর নিয়ে, কারণ কিছুদিন থেকে দেখছি খেলার মাঠের ধারে পুরনো শিব মন্দিরে দেওয়াল ফাটিয়ে ফাটিয়ে যে গাছটা উঠেছে তার ডালে একটা বাদুর ঝোলে। ছেলেরা সন্ধ্যার মুখে খেলা শেষ করে চলে গেলে মাঠটা যখন নিরিবিলি হয়ে ওঠে, তখন বাদুরটা অদ্ভুত চিৎকার করে আমার দিকে ছুটে আসে এবং আমি সরে বসার আগেই চাটি মেরে উড়ে যায়। কদিন এই জ্বালাতন সহ্য করার পর আমাদের বাড়ির কাজের লোক গুণধরকে ব্যাপারটা বললাম। বাদুরটাকে না তাড়াতেই হবে, এজন্য ওর সাহায্য দরকার। কিন্তু গুণধর ওসব কথা বলে আমাকে ভড়কে দিল। শেষে বলল, সন্ধেবেলা একা দোকা নাই বা গেলেন ওখানে? রাত পাখিটা যখন আপনাকে পছন্দ করছে না, তখন না যাওয়াই ভালো। আমার জেদ চড়ে গেল মাথায়। দিনের বেলা বাদুর চোখে দেখতে পায় না। সকালবেলা একটা ছোট্ট লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়িটা এই মফস্বল শহরের শেষ দিকটায়। খেলার মাঠ পেরিয়ে ভাঙা শিব মন্দিরের কাছে গিয়ে দেখি হতচ্ছাড়া বাদুরটা ঝুঁকছে। লাঠিটা জোরে ছুঁড়ে মারলাম তার দিকে। অমনি বিকট চিৎকার করে নিচে পড়ে গেল বাদুরটা। তখন মায়া হলো বড্ড। সামান্য একটা কারণে বেচারিকে মেরে ফেললুম। বাদুরটা কিন্তু মরেনি, ঘাসের উপর চিত হয়ে চুপচাপ পড়ে রয়েছে। চকচকে লাল চোখে তাকিয়ে আছে আমার দিকে। দাঁত বের করা বেজির মতো মুখ দেখে একটু ভড়কে গেল। বাদুরটাকে বড় ভয়ঙ্কর দেখাচ্ছিল। ঠোঁটের একপাশে খানিকটা রক্ত জল জল করছিল। মুখে একটু জল দেব ভাবল, কিন্তু এমন হিংস্র বিটকেলে মুখের দিকে তাকাতে দিন দুপুরে গা ছমছম করছে যে। হঠাৎ সেই সময় মন্দিরের পাশ থেকে জটা জুটোধারী এক সাধু বেরিয়ে এলেন। তারপর ব্যাপারটা দেখেই গর্জন করে বললেন, আরে আরে দুরাচার পাপিষ্ঠ, তুই আমার বাহনকে বধ করেছিস, অভিশাপ লাগবে তোর, তুই উচ্ছন্নে যাবি। আমি বেগতিক দেখিয়ে হন্তদন্ত হয়ে পালিয়ে এলুম মাঠ পেরিয়ে। আর পিছু ফিরে দেখার সাহস ছিল না। সেদিন বিকেলে অফিস থেকে ফিরে খেলার মাঠে আর গেলুম না। ওটা ছিল আমার প্রিয় বেড়ানোর জায়গা। কি জানি, যদি সেই রাগী সাধুর পাল্লায় পড়ি, অভিশাপের ভয় না হোক, খামোখা একটা ঝগড়াঝাটি বেঁধে যেতেও পারে। প্রথম দর্শনে ভড়কে ছিল বটে, দ্বিতীয়বার আর ভড়কাবো না। অনেক রাতে
কি একটা শব্দে ঘুম ভেঙে গেল। শরৎকালে বড্ড মশার উপদ্রব। মশারির ভেতর শুয়ে আছি। হঠাৎ মনে হলো মশারির ছাদে একজোড়া লাল জলজলে চোখ আমাকে দেখছে। তারপর মশারির ছাদটা নেমে এলো কিছুটা। খোলা জানলা দিয়ে চাঁদের আলো আসছিল। লাল জ্বলন্ত ভাটার মতো দুটো চোখ আমার মুখ থেকে মাত্র 1.5 ফুট উপরে। ঝটপট বেডশুইচ টিপে দিতেই উজ্জ্বল আলোয় ভরে গেল ঘরটা। তারপর ঘরের ভেতর তুমুল ঝটপট শব্দ। সঙ্গে সঙ্গে বুঝলাম ওটা সেই বাদুড়ই বটে। আতঙ্কে শরীর হিম হয়ে গেল। ভয় জড়ানো গলায় ডাকলাম, গুণধর, গুণধর, ও গুণধর। গুণধরের সাড়া পেয়ে সাহস ফিরে পেলাম। মশারি থেকে মাথা বের করে দেখি কোণার দিকে বাদুড়টা চিত হয়ে রয়েছে। মশারি থেকে বেরিয়ে সাবধানে তার পাশ কাটিয়ে দরজা খুলে দিল। গুণধর বলল, কি হলো দাদাবাবু, কুস্বপ্ন দেখছিলেন বুঝি? না না, সেই বাদুড়, ওই দেখো এবার আমার ঘরে এসে ঢুকেছে। গুণধর জিভ কেটে বলল, চুপ, রাত পাখি বলো, রাত পাখি। সে উঁকি দিয়ে বাদুড়টাকে দেখে 2 পা পিছিয়ে গেল। তারপর আমাকে হাত ধরে টেনে বের করলো ঘর থেকে। শেষে দরজা আটকে দিল। এটা বাইরের ঘর। আমাদের কথাবার্তা শুনে বাড়ির লোকদের ঘুম ভেঙে গিয়েছিল। বড়দা, মেজদা, সেজদা এবং বৌদিরা সদ্য ঘুম ভাঙা মুখে ব্যস্ত হয়ে পড়লেন। তারপর ঘরে বাদুড় ঢুকেছে শুনে সবাই হাসতে লাগলেন। বড়দা পরামর্শ দিলেন, চুপচাপ শুয়ে পড়ে যা। তারপর সবাই চলে গেলেন। চলে তো গেলেন, আমরা এখন কি করি? গুণধর কাঁপা গলায় বলল, আপনার উপর ওর কেন নজর পড়লো কে জানে, এটা মোটেই ভালো ঠেকছে না। বললাম, এক কাজ করা যাক, একটা লাঠি আনো। উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে গেছে ওর, নড়াচড়া করতে পারছে না, তুলে জানলাগুলি ফেলে দেব। গুণধর নিমরাজি হলো। কিন্তু সাবধান দাদাবাবু, বলে সে একটা লাঠি এনে দিল। দরজা খুলে কিন্তু আর বাদুড়টার পাত্তা পেলুম না। ঘরে তন্ন তন্ন করে খুঁজলুম টর্চ জেলে। সোফা, টেবিল, আলমারির তলা বা পেছন দিক, ফ্যান, কোথাও নেই। গুণধর কিছুতেই ঘরে ঢুকলো না। ওর উপর রাগ করে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। বেড সুইচ টিপে আলো নেভালুম বটে। কেমন একটা অস্বস্তি জেগে উঠেছিল, ঘুম এলো না। বারবার মশারির ছাদে চোখ পড়ছিল। পাশে লাঠিটা রেখেছি। জ্বলন্ত চোখ দুটো দেখলেই লাঠির গুঁতো মারব, যা থাকে বলাতে। চুপচাপ শুয়ে আছি। কতক্ষণ পরে জানলার দিক থেকে চাপা শব্দ হলো। মশারি থেকে নিঃশব্দে মুখ বের করে সেই জানলার দিকে টর্চের আলো জ্বেলে দিল। আতকে দেখলুম জানলার রডের ফাঁকে মুখ রেখে দাঁড়িয়ে আছেন সেই জটা জুটোধারী সাধু বাবা। তার জটা আঁকড়ে কানের পাশে ঝুলছে সেই বিভৎস বাদুড়। সাধু বাবা হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছেন। 1 সেকেন্ড মাত্র, তারপর টর্চ নিভে গেল। বোতামে আমার আঙুল অবশ হয়ে গিয়েছিল আসলে। ফের যখন বোতাম টিপল, দেখি সাধু বাবা নেই, জানলা ফাঁকা। ঝটপট বেরিয়ে জানলাটা বন্ধ করে দিল। বাকি জানলাগুলো বন্ধই ছিল। বাকি রাত আর ঘুম হলো না। এমন আতঙ্কের রাত কখনো আসেনি আমার জীবনে। সকালে গুণধরকে চুপি চুপি সাধু বাবার কথাটা বলতেই হলো। গুণধর আরও ভটকে গিয়ে বারবার মাথা নেড়ে বলল, ভালো নয়, ভালো নয়, মোটে ভালো ঠেকছে না। কাজটা ভালো করেননি দাদাবাবু, বরং শিবের থানে গিয়ে ওনার কাছে ক্ষমা ভিক্ষে করে নিন। সেদিন দুপুরে আমার জ্বর এলো কম্প দিয়ে। অফিস থেকে রিক্সা করে বাড়ি চলে এলো। ঋতু পরিবর্তনের ফলে জ্বর জ্বালা হতেই পারে।
কিন্তু গুণধর সব ব্যাপার বাড়ির সবাইকে শুনিয়ে দিল। সে এবার আতঙ্কে হতবুদ্ধি হয়ে পড়েছিল। জ্বরের ঘোরে বারবার সেই কালো রঙের লাল চোখা বাদুরটাকে দেখে গো গো করছিল নাকি। মা কান্নাকাটির চূড়ান্ত করলেন। বাড়িতে সবার মুখে আতঙ্কের ছাপ। দুদিন দুরাত্রি ধরে জ্বরটা থাকলো, কিন্তু আমার অবস্থা শোচনীয়। যখনই চোখ বুঝি বিভৎস বাদুর। কখনো সেই সাধু বাবাকে দেখতে পাই, স্বপ্নেও সাধু বাবার জটায় বাদুরটা ঝুলিয়ে আমাকে অভিশাপ দেন। ঘুম ভেঙে দেখি গলা শুকিয়ে গেছে। মা শিওরে জেগে থাকেন, জল খাইয়ে দেন। জ্বর ছাড়ার দিন শুনলাম মা এবং বৌদিরা গিয়ে শিব মন্দিরে সাধু বাবাকে খুঁজেছেন, তার দেখা পাননি। অগত্যা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছেন। মন্দিরের ফাটলে গাছে ওরা বাদুরকে দেখতে পাননি শুনে আশ্বস্ত হলাম। মা ভৎসনা করে বললেন, ছি, এমন বয়সের ছেলে মানুষই কেন না খোকা, পাখালি মারতে আছে। সেই ছেলেবেলার মতো দুষ্টুমি এখনো ছাড়তে পারলি না। আরও 3টে দিন অসুস্থ হয়ে কাটল, কিন্তু এই কদিনে বাদুরটা বা সাধু বাবার ভুতুড়ে উৎপাত আর ঘটল না। গায়ে জোর এলে একদিন বিকেলে অনেক দিন পরে খেলার মাঠে গিয়ে বসল। একসময় মাঠ নির্জন হয়ে গেল। সন্ধ্যায় ধূসর রঙে ঢেকে গেল চারদিক। একটু দূরে শহরের রাস্তার আলো জ্বলে উঠল। বাদুরটা যদি উড়ে এসে আমাকে চাটি মারে, আজ প্রতিবাদ করব না। বাদুরের চাটি খেয়ে মারা পড়ে বলে শুনিনি। মারে তো মারুক না কয়েকটা চাটি। মশার উপদ্রব শুরু হলো এতক্ষণে। শিশিরও জমছে। ফের জ্বর জ্বালা বাঁধানোর ভয়ে একসময় উঠে পড়তে হলো। আর সেই সময় মন্দিরের দিকে একটা চিৎকার শোনা গেল। সঙ্গে টর্চ ছিল। তক্ষুনি বোতাম টিপল। তারপর একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। সেই সাধু বাবার গলা কামড়ে ধরে ঝুলছে বিভৎস বাদুরটা, আর সাধু বাবা তাকে ছাড়ানোর চেষ্টা করছেন। মুখে অদ্ভুত একটা আর্তনাদ বেরিয়ে আসছে। আমার দৌড়ে যেতে যেতে সাধু বাবা সশব্দ পড়ে স্থির হয়ে গেলেন। বাদুরটা ডানা ছটপট করে উড়ে অন্ধকার আকাশে মিলিয়ে গেল। আমার ডাকাডাকিতে খেলার মাঠের উপাসের বস্তি থেকে লোকেরা আলো আর লাঠি সোঁটা নিয়ে দৌড়ে এলো। কিন্তু আশ্চর্য, লোকগুলোকে দ্রুত ঘটনা বলার পর ঘুরে দেখি সাধু বাবা সেখানে নেই। চারপাশে খোঁজাখুঁজি করেও তাকে দেখা গেল না। তখন লোকগুলো হাসাহাসি করতে লাগলো। একজন বলল, দাদাবাবু একলা বেড়াতে এসে ভয় পেয়েছেন। ওরা চলে গেলে আমি ব্যাপারটা ভাবতে ভাবতে বাড়ির দিকে চললাম। আগাগোড়া সবটাই আমার চোখের ভুল। বাদর ঘটিত ঘটনার এই উপসংহারটুকু আমি গুণধর বা বাড়ির কাউকে আর বললাম না। তবে এতকাল পরে মনে হয় আসলে ব্যাপারটা আগাগোড়াই ভৌতিক। দৈবাত কিভাবে ভূতদের জীবনে ঢুকে পড়েছিল এবং তার ফলে কিছুটা ভুগতেও হয়েছিল। ভূতেরা সত্যি বড় অদ্ভুত।